আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাল্টিভিশন সংবাদে। দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হালি শহরের আর্টিলারি জাদুঘর পরিদর্শন। 7 মাস পর যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা ফোরাম টিকফা বৈঠক। মার্কিন বাজারে বাণিজ্য সুবিধা চাইবে ঢাকা। রাজধানী সহ সারা দেশে তীব্র তাপদাহ অব্যাহত থাকবে আজ ও আগামীকাল। উত্তর পূর্বাঞ্চলে ঝড় ও হাওয়ার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের। এবং সন্ধ্যায় আরো বাবিরাতে পৌঁছবে জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আব্দুল্লাহ। পণ্য খালাস শেষে দেশে ফিরতে লাগবে আরো 4-5 দিন। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কমপ্লেক্সের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন। পরে প্রধানমন্ত্রী সব পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, 3 বাহিনী প্রধান, সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তি, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, বিভিন্ন পদবীর অফিসার, জেসিও, অন্যান্য পদবীর সেনা সদস্য এবং মিডিয়া ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি টিকফা সংক্রান্ত পরিষদের ইন্টারন্যাশনাল বৈঠক বসছে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। আজ ঢাকা হতে যাওয়া বৈঠকে মার্কিন বাজারে বাণিজ্য সুবিধা চাইবে বাংলাদেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র শ্রম সংস্কার, মেধাস্বত্ব ও তথ্য সুরক্ষা আইনে জোর দেবে। বৈঠকে মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেডন লিঞ্চ দেশটির পক্ষে নেতৃত্ব দেবেন। ইতোমধ্যে 3 দিনের সফরে একটি প্রতিনিধি দল নিয়ে লিঞ্চ ঢাকায় এসেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রতিনিধির প্রথম বাংলাদেশ সফর। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 7ম টিকফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। রাজধানী ঢাকা সহ সারা দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ আজও অব্যাহত থাকবে। আজও ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 40.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, পাবনা ও টাঙ্গাইল জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং চাঁদপুর ও মৌলভীবাজার জেলা সহ ঢাকা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। আগামী 5 দিনে আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। সারা দেশে সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি রয়েছে। এই অবস্থার মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকার উপর দিয়ে ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ নদী বন্দরের জন্য সতর্কতা বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ দুপুর 1টার মধ্যে সিলেটের বিভিন্ন এলাকার উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। সারা দেশের মতো রাজধানীতেও তীব্র গরমে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। রাজধানীর আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, রাজধানীর আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে বলবেন। ফজিয়া, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে তীব্র তাপমাত্রা বিরাজ করছে।
এই তীব্র তাপপ্রবাহের ফলে কিন্তু জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। আপনার মাধ্যমে সাধারণ দর্শকদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকালকে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজকেও কিন্তু মনে হয় তার চেয়ে কম হবে না, যদিও বিষয়টি আরও কিছুক্ষণ পরে জানা যাবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুলশান 1 নম্বর গোল চক্করে, যেখানে প্রতিদিনই যানবাহনের জটলা বেঁধে থাকার কথা এবং সাধারণ যে পথচারী রয়েছে তাদের এখানে ব্যাপক ভিড় থাকার কথা, কিন্তু আজকে এই তীব্র তাপদাহের কারণে কিন্তু তেমনটি পরিলক্ষিত হচ্ছে না। অর্থাৎ এখানে ট্রাফিক সিগন্যাল পড়ে না বললেই চলে, এমন একটা অবস্থা আজকে দাঁড়িয়েছে। যে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এই পাশ থেকে গাড়ি চললে এই পাশে গাড়ির কিন্তু জটলা নেই, অর্থাৎ এখানে যানজটের তেমন কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। তাছাড়া রাস্তায় যে পথচারীরা রয়েছে, তীব্র গরমের কারণে কিন্তু পথচারীরা আপনার রাস্তাঘাটে খুব কম বের হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা গুলশান পুলিশ প্লাজার সামনে যে পার্কটি ছিল সেই পার্কটিতে ছিলাম, সেখানে পার্কেও কিন্তু তেমন লোকজন নেই। তবে কিছু কিছু অফিসের নিচে দেখা গেছে যে অফিসের ভিতরে প্রচণ্ড গরমের কারণে তারা নিচে নেমে এসে একটু মানে প্রকৃতির বাতাস শরীরে পরশ বুলিয়ে একটু প্রশান্তি নেওয়ার চেষ্টা করেছেন এবং যেসব ফলমূল রয়েছে যেগুলো মানে তৃষ্ণা নিবারণ করে, গরম থেকে কিছুটা স্বস্তি দেয়, যেমন ডাব, শসা, এই শরবত, এগুলো খেতে আমরা দেখি দোকানে। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশান থেকে রাজধানীর আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। কয়েকদিনের তীব্র গরমে বিপর্যস্ত সারা দেশের জনজীবন। হিট অ্যালার্ট জারি ও তাপপ্রবাহ নিয়ে স্বস্তির খবর নেই আবহাওয়া দফতরেও। এপ্রিল ও মে মাস জুড়েই এমন পরিস্থিতি থাকার পূর্বাভাস দিচ্ছে সংস্থাটি। বলা হচ্ছে আগামী 3 দিন বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি বাড়বে, ফলে গরমের তীব্রতা বৃদ্ধি পাবে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। প্রচণ্ড গরমে হাঁসফাঁস সারা দেশের জনজীবন। টানা 4 দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোর ও চুয়াডাঙ্গায়। তীব্র গরমে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। চলতি বছরের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ। শুধু চলতি বছরই নয়, গত বছর টানা 13 দিন ধরেই সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়, আর এটি 40 ডিগ্রি সেলসিয়াস বা এর আশেপাশেই থাকছে। টানা তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। স্বাস্থ্য সচেতনতা এবং সতর্কতার বিষয়ে আমরা তথ্য বিষয়ের মাধ্যমে আমরা মাইকিং শুরু করেছি, সতর্ক থাকার জন্য, অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি না করার জন্য এবং প্রচুর পরিমাণে পানি যাতে সবাই তরল জাতীয় খাবার এগুলো নেন। তীব্র গরমে নাকাল যশোরবাসী। ঘরের বাইরে বের হলে পড়তে হচ্ছে প্রখর রোদ ও তাপে। এই গরমে বেশি কষ্ট পাচ্ছে শ্রমজীবী মানুষেরা। অসহ্য গরমে প্রাণীকুলের প্রাণও যেন ওষ্ঠাগত। হাসপাতালেও বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। বাইরে বের হলে অবশ্যই যেন ছাতা ব্যবহার করে, বিশেষ করে বাচ্চাদের, তারা যেন মায়ের দুধ পান করে, ঘন ঘন, পাশাপাশি তরল খাবার যতগুলো আছে সেগুলো বেশি খেতে পারবে। বৈশাখের খরতাপে অস্থির হয়ে উঠেছে চট্টগ্রামের জনজীবন। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। লোডশেডিংয়ের কারণে ঘরেও টেকা দেয়। এতে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছে। আর এর মধ্যে বৃষ্টির কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। টাঙ্গাইলে প্রচণ্ড গরম আর প্রখর রোদে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সকালে লোকজন বাইরে বের হয়ে আসলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে লোক সমাগম। গরমের কারণে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। প্রচণ্ড গরমের কারণে গলে যাচ্ছে রাস্তার পিচ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গায় গ্রীষ্মের সবচেয়ে বেশি গরম এবং শীতকালে কেন বেশি ঠান্ডা অনুভূত হয় তার ব্যাখ্যা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের পশ্চিমবঙ্গের কাছাকাছি হওয়ায় সেখানকার তাপমাত্রার উপর নির্ভর করে চুয়াডাঙ্গা ও আশেপাশের জেলার তাপমাত্রা। মাঝে মধ্যে সামান্য বৃষ্টি হলে তাতে তাপমাত্রার উপর কোনো প্রভাবও ফেলতে পারে না বলে জানান আবহাওয়া অধিদপ্তর। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। শীতকালে দেশের চুয়াডাঙ্গা ও আশেপাশের জেলায় তীব্র শীত অনুভূত হয়, আবার গ্রীষ্মকালেও তীব্র গরম অনুভূত হয়। ফলে শীত গ্রীষ্ম উভয়কালেই জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে সীমান্ত এলাকার মানুষের। আবহাওয়া অধিদপ্তরের মতে পশ্চিমবঙ্গের কাছাকাছি হওয়ায় সেখানকার তাপমাত্রার উপর বিরাজ করে দেশের সীমান্ত এলাকার তাপমাত্রা। পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতা শহর, পার্শ্ববর্তী বিহার রাজ্য এবং উড়িষ্যা রাজ্য, আর পাশে অনেকগুলো রাজ্য আছে,
যেখানে টেম্পারেচার 40 আপ এখনই আছে। তেমন কলকাতায় যদি আমি টেম্পারেচার খেয়াল করি 45 বা তার বেশি হতে পারে। তো এইটার প্রভাবটাই আমাদের খুলনা বা চুয়াডাঙ্গাতে বেশি পড়ে, কারণ কি ওই লাইনটা বরাবর একটা কাজ করে। আবার যখন শীতকাল আসে তো শীতকালে সেম জিনিস, ওই দিক থেকে শীতের একটা প্রবাহ থাকে, যে নর্থ ওয়েস্ট থেকে আমার যে বাতাসটা আসে ঠান্ডা বাতাস, ইস্ট যে বাতাসটা আসে সেটা ঠান্ডা বাতাস। ওই আসার কারণে আমরা রিজ অফ সাবকন্টিনেন্টাল বা উপমহাদেশে আন্তঃচাপ বলা আমরা যেটা উল্লেখ করি শীতকালে, সেটা ওইটার প্রভাবটা তখন ওয়েস্ট বেঙ্গল হয়ে বাংলাদেশ বা কলকাতা হয়ে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি আমাদের যে রাজ্য, আমাদের যে ডিভিশনগুলো আছে, বিশেষ করে মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজশাহীর কিছু অংশ প্রভাব পড়ে, ওইখানে এই জন্য টেম্পারেচারটা কমে যায়। সূর্য ডোবার পর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন এবং গাছ থেকে অক্সিজেন নিঃসরণ না হওয়ায় রাতে বেশি গরম অনুভূত হয় বলে জানান এই আবহাওয়াবিদ। গাছপালা তার সূর্যের আলোর মাধ্যমে খাবার তৈরি করে, কার্বন ডাই অক্সাইড গরম জিনিস নিয়ে অক্সিজেন ছাড়ে, অক্সিজেনটা ঠান্ডা। রাতের বেলা গাছের নিচে ছিল একটু গরম লাগবে, কারণ কি সে অক্সিজেন ছাড়ে না তখন তেমন একটা, কারণ কি কার্বন ডাই অক্সাইড নিতে পারে না, সূর্যের মাধ্যমে খাবার তৈরি করতে পারে না, তো অক্সিজেন ছাড়ারও প্রয়োজন নেই। তখন মনে হয় অক্সিজেন কোথা থেকে আসে, অন্য জায়গা তো হচ্ছে, যেখানে সূর্যের আলো আছে সেখানে তো অক্সিজেন তৈরি হচ্ছে, এখানে গ্যাপ থাকলে ওইখানে হচ্ছে। 24 ঘন্টা এরকম হচ্ছে, 12 ঘন্টা গ্যাপ। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরের বহির্নোঙর পৌঁছবে এমভি আবদুল্লাহ। শনিবার এ তথ্য জানিয়েছেন এমভি আবদুল্লাহর মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া ফোকাল পারসন মিজানুল ইসলাম। মিজানুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যা 6টার দিকে বহির্নোঙরে পৌঁছালেও বন্দরে জাহাজের ভিড় আছে, এজন্য জেটিতে ভিড়তে ভিড়তে সোমবার হতে পারে। বন্দরের জেটিতে বার্থিং পাওয়ার পণ্য খালাস করতে আরও 4 থেকে 5 দিন লাগবে। 12 মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাবার পথে সোমালিয়া উপকূল থেকে 600 নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। এর 33 দিন পর 13 এপ্রিল দিবাগত রাত 3টার দিকে জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে যায়। এরপর গন্তব্য দুবাইয়ের আল হামরিয়ায় বন্দরের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি। চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার রাত 10:46 ভূকম্পন অনুভূত হয়। ভলকানো ডিসভারি জানায় 3.7 মাত্রার একটি মাঝারি ভূকম্প বন্দর নগরী থেকে 43 কিলোমিটার দূরে আঘাত হানে। বাংলাদেশ সময় রাত 10:46 মৃদু ভূকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জানা গেছে, মৃদু ভূমিকম্পটির অবস্থান ছিল ভারত সীমান্ত থেকে 34 কিলোমিটার ও মিয়ানমার থেকে 66 কিলোমিটার দূরে। ভূমিকম্পের কেন্দ্রে এর গভীরতা ছিল 10 কিলোমিটার। মশলা জাতীয় ফসল আদা ও হলুদের কদর রয়েছে দেশ জুড়ে। বাড়ছে ফসল দুটির ব্যবসার পরিধিও। ফসল দুটির চাহিদার ঘাটতি পূরণের লক্ষ্যে টাঙ্গাইল জেলায় মশলা চাষের জমি সম্প্রসারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিভিন্ন প্রকল্পে কৃষকদের বিনামূল্যে দেওয়া হয়েছে নানা উপকরণ। কৃষকদের উদ্বুদ্ধ করায় চলতি মৌসুমে আদা ও হলুদের ফলনও বেড়েছে। প্রতিনিধি মির্জা মাসুদ রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. হামিম। টাঙ্গাইল জেলার মাটি ও আবহাওয়া মশলা চাষের জন্য উপযোগী হওয়ায় এবং দাম ভালো পাওয়ায় আদা ও হলুদ চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা। আদা হলুদ চাষ অধিক লাভজনক, সেই সাথে কৃষকদের পরিশ্রম ও ফসলের রোগবালাই কম হওয়ায় এই দুটি ফসল চাষে আগ্রহ বাড়ছে। প্রতি জমিতে আদা হলুদ চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। সরকারি প্রজেক্ট নিয়ে আমি আবাদ করেছি, তাদের পরামর্শ অনুযায়ী, তাদের প্ল্যান অনুযায়ী আমি সঠিক সময় বুনেছি, সঠিক সময় সার দিয়েছি। আমার আদা হলুদের ফলন যথেষ্ট হয়েছে। আগামীতে যদি আমাকেও দেয়, আমিও ইনশাল্লাহ এই পাশের জমি এটা লিজ নিছি, এটাই আমি ইনশাল্লাহ আদা এবং হলুদের আবাদ করার জন্য চেষ্টা করতেছি। এই আবাদটা যথেষ্ট খুব ভালো হয়েছে। সরকার যদি সহযোগিতা করে আমি ইনশাল্লাহ আগামীতে এই আবাদটা করব। আদা হলুদ চাষে সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের সদরে যেটা হয়েছে, সদর উপজেলাতে আমাদের একটা প্রোগ্রাম, সদর উপজেলা আদা এবং হলুদ একসাথে, এটা আসলে আমরা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ। একসাথে আদা হলুদ হচ্ছে এবং এটা বর্তমানে যেটা মাঠে খুবই ভালো অবস্থায় আসতেছে। আমরা দেখি যদি এটা ফলন ভালো হয়, আমরা ইনশাল্লাহ আগামীতে সারা জেলাতেই আমরা চেষ্টা করবো এই আদা এবং হলুদ একসাথে চাষ করার বিষয়টা। এই বছর টাঙ্গাইলে আদা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1320 হেক্টর জমিতে, সেই সাথে হলুদ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3090 হেক্টর জমিতে। এস.এম. হামিম, মাই টিভি। দর্শক, আবারও আবহাওয়ার খবর। দেশের বিভিন্ন অঞ্চলে দিনকে দিন বাড়ছে তাপমাত্রা।
রংপুরের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি প্রতিনিধি মাহমুদুল হাসানের সাথে। দর্শক, তিনি আছেন রংপুরের পীরগাছায়। মাহমুদুল, রংপুরের আবহাওয়া পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জি ফৌজি, আপনি যেমনটা বলছিলেন যে রংপুরে কিন্তু তীব্র দাবদাহে কিন্তু একদিকে যেমন রংপুরের মানুষ কিন্তু অতিষ্ঠ জীবনযাপন করছে, পাশাপাশি কিন্তু অতিরিক্ত যে লোডশেডিং এর কবলে পড়েছে কিন্তু উত্তর অঞ্চলের মানুষ। আপনাকে বলে রাখি যে আমি রয়েছি এই মুহূর্তে রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একেবারেই সামনে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই গরমজনিত নানা রোগে আক্রান্ত হয়ে, বিশেষ করে শিশুরা কিন্তু ডায়রিয়া আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন এবং অনেক রোগী কিন্তু আমরা দেখেছি যে ডায়রিয়া আক্রান্ত রোগীদের সংখ্যা কিন্তু এখানে বেড়েই চলছে। তবে এখানে হাসপাতাল কর্তৃপক্ষ যে দায়িত্বরত যে ডাক্তার রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা বলছে যে এখন পর্যন্ত 100-র উপরে কিন্তু ডায়রিয়া আক্রান্ত রোগী কিন্তু এই হাসপাতালে এসেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে যে তাপমাত্রা, আজকে রংপুর আবহাওয়া অফিস যে তাপমাত্রা নির্ধারণ করেছে, রংপুরে 34 ডিগ্রি সেলসিয়াস, গতকালের তুলনায় আজকে তাপমাত্রা একটু কম, তবে এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন রংপুর যে আবহাওয়া অফিস। তবে আপনাকে জানিয়ে রাখি যে ফৌজিয়া, রংপুর সহ যে সারা দেশে কিন্তু যে শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুল কলেজ বন্ধ থাকার কথা, সেটি কিন্তু রংপুরে আমরা দেখেছি যে স্কুল কলেজ সব কিন্তু বন্ধ রয়েছে এই তীব্র গরমের কারণে। তবে আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে যে হারে যে তীব্র দাবদাহের পাশাপাশি লোডশেডিং এর কারণে কিন্তু রংপুরে যে সেচ ব্যবস্থা, অর্থাৎ এখন বোরো মৌসুম, এই সময় কিন্তু বোরো ধান কিন্তু আসলে একেবারে যে সময়টি আসলে পানির সবচেয়ে বেশি প্রয়োজন থাকে, সেই সময়টিতে কিন্তু লোডশেডিং এর কবলে কিন্তু রংপুর অঞ্চলে, এই কারণে কৃষি সেচে, বিশেষ করে বোরো রোপণ ক্ষেত্রে কিন্তু সেচ দিতে কৃষকরাও কিন্তু হিমশিম খেতে হচ্ছে এই কারণে। তবে সব মিলে যদি বলি যে রংপুরে যে তাপমাত্রা, সেটি আবহাওয়া অফিসের তথ্যমতে আরো বেশ কদিন থাকতে পারে, এমনটাই কিন্তু জানিয়েছে। ফৌজিয়া, এই ছিল আমার কাছে রংপুর থেকে তীব্র দাবদাহের যে সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে তাপদাহের পরিস্থিতির খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মাহমুদুল হাসান। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হালি শহরের আর্টিলারি জাদুঘর পরিদর্শন। 7 মাস পর যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা ফোরাম টিকফা বৈঠক। মার্কিন বাজারে বাণিজ্য সুবিধা চাইবে ঢাকা। রাজধানী সহ সারা দেশে তীব্র তাপদাহ অব্যাহত থাকবে আজ ও আগামীকাল। উত্তর পূর্বাঞ্চলে ঝড়ো হওয়ার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের। এবং সন্ধ্যায় আরব আমিরাতে পৌঁছবে জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আব্দুল্লাহ। পণ্য খালা শেষে দেশে ফিরতে লাগবে আরো 4-5 দিন। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvt news এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রহমান। আল্লাহ হাফেজ।